E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello sir. How are you? Fine sir. I am also fine. Be seated. আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম ইলেকট্রোকেমিস্ট্রি। তো বলো তো তোমরা, আমাদের সকল শক্তির উৎস কি? সৌরশক্তি। সূর্য থেকে আমরা যে শক্তি পাই তাকে আমরা সৌরশক্তি বলতেই পারি। সৌরশক্তিকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি কি পারি না? পারি স্যার। তাহলে আমরা যদি তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, আবার রাসায়নিক শক্তিকে যদি আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তবে যে রসায়ন তার নামই ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি? ইলেকট্রোকেমিস্ট্রি ইজ নাথিং বাট interconversion of electrical energy to chemical energy and chemical energy to electrical energy. পরিষ্কার বুঝতে পেরেছ? তাহলে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ রসায়ন, আর যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে তড়িৎ বৈশ্লেষিক কোষে তড়িৎ পরিবাহিতা। আলোচনার শুরুতেই তোমাদেরকে আমি একটা স্লাইড দেখাচ্ছি, দেখো। এখানে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে আমরা দুটি প্লাটিনাম তড়িৎদ্বার এবং পরিবাহী তার দ্বারা ব্যাটারির সঙ্গে একে যুক্ত করে শ্রেণী সমবায়ে একটি বাল্ব রাখি, তখন সুইচ অন করলে দেখা যায় বাল্বটি জ্বলে গেছে। একই ব্যবস্থাপনায় যদি আমরা এখানে চিনির জলীয় দ্রবণ নেই, তখন কিন্তু সুইচ অন করলেও আর বাল্বটি জ্বলে ওঠে না। এর থেকে আমরা কি বুঝতে পারি? সমস্ত জলীয় দ্রবণে তড়িৎ চলাচল করলেই আচরণ কিন্তু একরকম হয় না। কিছু কিছু পদার্থ আছে যাদের জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে পর তারা তড়িৎ পরিবহনে সক্ষম, আবার কিছু কিছু পদার্থ আছে যাদের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করলে তড়িৎ প্রবাহে অক্ষম। এখানে চিনির জলীয় দ্রবণ অর্থাৎ C12H22O11 একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারলো না? তার কারণ চিনি একটি সমযোজী যৌগ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ, যেটি জলীয় দ্রবণে Na+ এবং Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি একটি তড়িৎ কোষ। দেখো, দুটি ধাতব দণ্ড, একটি জলীয় দ্রবণ রাখা আছে ইলেকট্রোলাইটের। এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত তাকে আমরা বলি অ্যানোড, এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত যে ইলেকট্রোড তাকে বলি ক্যাথোড।
তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আমরা যে পাত্রে রাখি সেই পাত্রটিকে বলি ভোল্টামিটার। আর দুটো তড়িৎদ্বার, একটি হচ্ছে অ্যানোড, একটি হচ্ছে ক্যাথোড। অ্যানোড কাকে বলছি? যে টার্মিনালস ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। আর ক্যাথোড কাকে বলছি? যেটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। এবার যখন আমরা সমপ্রবাহ দ্রবণের মধ্যে চালনা করি তখন আয়নগুলি বিপরীত ধর্মী তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হতে থাকে। কি হবে? যত অ্যানায়ন আছে তারা অ্যানোডের দিকে এবং যত ক্যাটায়ন আছে তারা ক্যাথোডের দিকে মুভমেন্ট করবে। মনে রাখার সুবিধার জন্য আমি একটা ফর্মুলা দিচ্ছি, AACC। হোয়াট ডাজ ইট মিন? অ্যানায়ন যাবে অ্যানোডে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে। এখন সেখানে গিয়ে কি রিঅ্যাকশন হবে? ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত হবে, আর অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে নিস্তড়িত হবে। তাহলে একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, একটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। আমরা জানি ইলেকট্রনের বর্জন মানে জারণ, আর ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। তাহলে আমাদের তড়িৎদ্বারে অ্যানোডে কি বিক্রিয়া হলো তোমরা বলতে পারবে কি? অ্যানোডে কি বিক্রিয়া হলো? অ্যানায়ন গেল, ইলেকট্রন বর্জন করলো। তাহলে ইলেকট্রনের বর্জন মানে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে হলো জারণ আর ক্যাথোডে হলো বিজারণ। তাহলে তড়িৎ শক্তি চালনা করে আমরা এখানে যে কেমিক্যাল রিঅ্যাকশন করলাম সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স মানে হচ্ছে রিডাকশন এন্ড অক্সিডেশন। এবং বিক্রিয়াগুলি কোথায় হলো? কেবলমাত্র তড়িৎদ্বারেই সম্পন্ন হলো। আর এই কন্ডাক্টেন্স কি করে হলো? আয়নগুলির দ্বারা তড়িৎ পরিবহন হলো। তোমরা আমাকে বলতেই পারো ধাতব পরিবাহীদের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ হতে পারে, আবার এখানে দ্রবণের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ হলো। এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? যখন ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় তখন সেটার বাহক হচ্ছে ইলেকট্রন, কিন্তু যখন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তখন তার বাহক হচ্ছে আয়ন। মোটওভার এখানে একটা কেমিক্যাল চেঞ্জ হলো দ্রবণের ক্ষেত্রে, কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না, অনলি হিটিং এফেক্ট, ফিজিক্যাল চেঞ্জ হয়। এইভাবে তড়িৎ কোষের তড়িৎ পরিবাহিতা সম্পর্কে আমরা মোটামুটি একটা স্পষ্ট ধারণা পেলাম। কনফিউশন নেই তো কিছু? এবারে এসো আমরা যাচ্ছি কিভাবে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দিস কন্ডাকশন। যখন আয়নগুলি মুভমেন্টে আসে তখন তাদের গতির বিরুদ্ধে তারা একটি বাধা অনুভব করে। তাহলে আয়নগুলো তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধাটি পায় তাকে আমরা বলি রেজিস্ট্যান্স বা রোধ। এখানেও ওহমের সূত্র কিন্তু ভ্যালিড। তাহলে এই রোধের যে অন্যান্য রাশি তাকে আমরা বলি পরিবাহিতা। তাহলে হোয়াট ইজ কন্ডাক্টেন্স? কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1/r। তাহলে আমরা রোধকে ওহম এককে প্রকাশ করি, তাহলে তার বিপরীত রাশি পরিবাহিতা, তার একক কি হবে? ভেরি গুড, ওহম ইনভার্স। তাহলে পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স। আবার স্পেলিং করে যদি লিখি, ওহম হচ্ছে স্পেলিং OHM, রোধের একক, তাহলে পরিবাহিতার একক হবে উল্টে লিখলে কি হয়? NHO। আবার SI সিস্টেমে ওহম ইনভার্স কি আমরা বলি সিমেন্স। তাহলে পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স বা মো বা SI পদ্ধতিতে সিমেন্স। তাহলে আমরা দেখতে পেলাম কি রোধ কিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিস, একটি হচ্ছে তড়িৎদ্বার দুটির মধ্যে পারস্পরিক দূরত্ব এবং ওদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে R varies L/A or R is equal to rho into L/A। এই রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। তাহলে রোধের অন্যান্য যদি হয় পরিবাহিতা, আপেক্ষিক রোধের অন্যান্য রাশিকে আমরা কি বলতে পারি? ভেরি গুড, আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম সেখানে যদি L is equal to আমরা 1 সেন্টিমিটার এবং A is equal to 1 সেন্টিমিটার স্কয়ার হয় তাহলে কি দ্বারা? R is equal to rho। এখন এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা পাই 1/rho is equal to 1/r into L/A। 1/rho কে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, যাকে আমরা বলি কাপ্পা। 1/r কে বলি পরিবাহিতা,
আর L/A হচ্ছে সেল কনস্ট্যান্ট, অর্থাৎ কোষ ধ্রুবক। তো কোষ ধ্রুবকের একক কি? যদি দৈর্ঘ্যের এককে আমরা সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে সেন্টিমিটার স্কোয়ার বলি, তাহলে এটা সেন্টিমিটার ইনভার্স হচ্ছে। তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক দাঁড়াচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। সো দিস ইজ দি ইউনিট অফ আপেক্ষিক পরিবাহিতা, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। পরিষ্কার? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এইবারে আমরা দেখতে চাই কি কি বিষয়ের উপর এই পরিবাহিতা ডিপেন্ড করে। ডেফিনেটলি আয়নের সাইজের উপর ডিপেন্ড করবে, আয়নের সংখ্যার উপর ডিপেন্ড করবে। যদি আয়ন ছোট সাইজের হয় মুভমেন্ট ভালো হবে, কন্ডাক্টেন্স ভালো হবে। যদি তোমার চার্জ বেশি হয় কন্ডাক্টেন্স ভালো হবে। যদি আয়নের সংখ্যা বেশি থাকে কন্ডাক্টেন্স ভালো হবে। কিন্তু আর কি কি বিষয়ের উপর কন্ডাক্টেন্স ডিপেন্ড করে আমরা একটু দেখে নিতে চাই। দেখো, দ্রাবক আকর্ষণ, দ্রাবক আকর্ষণ এবং দ্রাবকের সান্দ্রতা। তার মানে কি, আমাদের এই যে তিনটি ফোর্স আমরা পেলাম, এইগুলো রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, অর্থাৎ আয়নের মুভমেন্ট কমিয়ে দেয়। তাহলে কন্ডাক্টেন্সের জন্য কি হবে? এই আকর্ষণগুলির জন্য কন্ডাক্টেন্স, যেহেতু তোমার রেজিস্ট্যান্স বাড়ছে, কন্ডাক্টেন্স এখানে কি হবে? অন্যান্য প্রসিত। তাহলে যেহেতু রেজিস্ট্যান্স কমছে, কন্ডাক্টেন্স কি হবে? বাড়বে। আর যদি রেজিস্ট্যান্স বাড়ে তাহলে কন্ডাক্টেন্স কমে। তাহলে এখানে রেজিস্ট্যান্স বাড়ছে, তার মানে কন্ডাক্টেন্স কি হবে? কমবে। তাহলে দ্রাবক আকর্ষণ এবং দ্রাবকের সান্দ্রতা কন্ডাক্টেন্সের এন্টি ফেভারে যাচ্ছে। তাহলে ফেভারেবল কন্ডিশন কোনগুলো? দ্রাবকের তাপমাত্রা, দ্রবণের তাপমাত্রা এবং আরেকটা জিনিস কি? গাঢ়ত্ব। তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বাড়বে, আর গাঢ়ত্বের উপর পরিবাহিতা বিশেষভাবে নির্ভরশীল। আমরা যদি আপেক্ষিক পরিবাহিতার কথা চিন্তা করি, আপেক্ষিক পরিবাহিতা কি? একক আয়তনে দ্রবণ যে তড়িৎ পরিবহন করে তাকেই আমরা কি বলি? আপেক্ষিক পরিবাহিতা। তাহলে গাঢ়ত্ব যখন হ্রাস করি, অর্থাৎ দ্রাবক যোগ করে দ্রবণকে যখন আমরা লঘু করি, একক আয়তনে আয়নের সংখ্যা কমে যায়। ডেফিনেটলি তখন কি হবে? আপেক্ষিক পরিবাহিতা লঘুতার সঙ্গে সঙ্গে হ্রাস পাবে, যেহেতু একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায়। এবার তড়িৎ বিশ্লেষণ, যেহেতু দ্রবণ নিয়ে আমরা আলোচনা করি, এখানে দ্রবণের গাঢ়ত্ব আমরা দুটো এককে প্রকাশ করতে পারি। কি কি? একটি নর্মালিটি আর একটি মোলারিটি। বলো তো আমাকে, দ্রাবক প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু হোয়াট? এবার দ্রাবের পরিমাণ যদি আমি 1 মোল নেই, দ্রবণের আয়তন যদি আমি 1000 ml করি, তাহলে সেই দ্রবণকে আমরা কি বলি? মোলার দ্রবণ। অন দি আদার হ্যান্ড, দ্রাবক যদি হয় 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ, দ্রবণ যদি হয় 1000 ml, তখন সেই দ্রবণকে আমরা কি বলি? নরমাল দ্রবণ। আর যেহেতু আমরা দ্রবণকে মোলার মাত্রা এবং নরমাল মাত্রায় নির্ণয় করতে পারি, তাই আমরা কন্ডাক্টেন্সের ক্ষেত্রে দুটো টার্ম ইউজ করব। একটি হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর একটি হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি জিনিস? মোলার কন্ডাক্টেন্স কি জিনিস? ল্যামডা এম দিয়ে আমরা মোলার পরিবাহিতাকে প্রকাশ করি। দিস ইজ ইকুয়াল টু কে ইন্টু ভি। ল্যামডা মোলার পরিবাহিতা, কে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, ভি হচ্ছে ভলিউম। আমি বলতে পারি এইভাবে, দ্রবণের যে আয়তনে
এক মোল পদার্থ দ্রবীভূত থাকে এবং সেই আয়তন দ্রবণকে 1 সেন্টিমিটার দূরবর্তী দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতা দেখা যাবে তাকেই আমরা বলি মোলার পরিবাহিতা। এখন দ্রবণের গাঢ়ত্ব যদি হয় সি মোল পার লিটার, তাহলে আমি কি বলতে পারি, সি মোল উপস্থিত আছে 1 লিটার দ্রবণে, বা এটাকে তুমি 1000 ml বলতে পারো, বা কি বলতে পারো 1000 ml দ্রবণে। তাহলে 1 মোল উপস্থিত থাকবে 1000 বাই সি ml দ্রবণে। সো ভি এর ভ্যালু যদি এখানে পুট আপ করি, কে ইন্টু ভি এর ভ্যালু কত দাঁড়ালো 1000 বাই সি। একইভাবে দ্রবণের মোলার গাঢ়ত্ব যদি m হয়, সেই ভ্যালুটাই দাঁড়াবে কে ইন্টু 1000 বাই m। এটা গেল মোলার পরিবাহিতা। এখন যদি আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা স্টাডি করি, সেম জিনিস, তখন আমি ল্যামডাকে কি লিখবো, তখন ল্যামডাকে লিখবো আমরা ল্যামডা ইকুইভ্যালেন্ট। কি লিখবো, ল্যামডা ইকুইভ্যালেন্ট মানে তুল্যাঙ্ক পরিবাহিতা। দিস ইজ ইকুয়াল টু अगेन কে ইনটু ভি। এখন দ্রবণের যে আয়তনে এক তুল্যাঙ্ক আয়ন উপস্থিত থাকে, সেখানে ভি এর ভ্যালুটা কি দাঁড়াবে, কে ইনটু 1000 বাই m, যেখানে m টা হচ্ছে মোলারিটি অফ দি সলিউশন আর এখানে n হচ্ছে নরমালিটি অফ দি সলিউশন। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি কোরিলেট করি, তাহলে মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের পারস্পরিক সম্পর্ক আমরা ডিটারমিন করতে পারবো। কিভাবে পারবো, ল্যামডা m বাই ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, ডিভাইড করলে কি দাঁড়াবে, কে ইনটু 1000 কেটে যাবে, কি থাকবে n এর উপরে চলে যাবে তো, বাই m। সো দিস ইজ ইকুয়াল টু n বাই n ইনটু z। তো z কে আমি ভ্যালেন্সি যদি ধরি, ইউনিভ্যালেন্ট আয়নগুলোর ক্ষেত্রে মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা মান অলমোস্ট সেম হবে, কিন্তু যোজ্যতা যদি তোমার একের চেয়ে বেশি হয়, তখন এদের মান, আর যদি এদের নেচার সেম, তখন মানটা ডিফারেন্ট হবে। এবার এদের এককটা আমি কিভাবে ডিটারমিন করব, দেখো আমি কে এর একক কি জানি, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর মোলারিটি একক মোল পার লিটার মানে সেন্টিমিটার কিউব। সো এই ভ্যালুটা এখানে বসালে দাঁড়াচ্ছে ল্যামডা m ডে, তার একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর এখানে ছিল মোল, লিটার মানে সেন্টিমিটার কিউব, তো সেন্টিমিটার -3। এটা যদি উপরে উঠে কি হবে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। তাহলে মোলার পরিবাহিতার একক এখন আমরা পেয়ে গেলাম ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। আর তুল্যাঙ্ক পরিবাহিতার একক একইভাবে আমরা ডিটারমিন করতে পারি, ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার, শুধু মোলের জায়গায় এটা হয়ে যাবে গ্রাম ইকুইভ্যালেন্ট। সো এটা হয়ে যাবে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। So this is the unit of molar conductance, this is the unit of equivalent conductance. চলো আমরা এটার উপর একটু গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো সমস্যাতে কি লেখা আছে, যখনই রসায়নের কোনো গাণিতিক সমস্যা আমরা করব, আমরা ভালোভাবে আমাদের সমস্যাতে কি কি ইনফরমেশন আছে সেটা ভালো করে দেখে নেব। এখানে কি সমস্যাতে কি কি দেওয়া আছে বলো তো দেখি। 1.08 মোলার, এই তো সলিউশন, তার মানে একটা স্ট্রেট গিভেন, আর তুমি যা যা দেওয়া আছে একটা লিস্ট বানাও। 1.08 মোলার, দিস ইজ দি কনসেন্ট্রেশন অফ দি সলিউশন। আপেক্ষিক রোধের ভ্যালু রো ইজ ইকুয়াল টু হোয়াট, 5 ইনটু 10⁻³ ওহম সেন্টিমিটার। বের করতে হবে কি, মোলার পরিবাহিতা। আচ্ছা বলো তো দেখি, মোলার পরিবাহিতা বের করার জন্য আমাদের কোন গাণিতিক সমীকরণ ইউজ করব, কে বাই m। তাহলে লিখতে পারি 1000 কে বাই m। এখানে দেখো রোর ভ্যালু আমি জানি, কে এর ভ্যালু তো জানি না,
তো রোর সঙ্গে কে কে কোরিলেট করবো কিভাবে? কে আর রো অনন্য রাশি, এটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। যেহেতু আমি রোর ভ্যালু জানি, কে এর ভ্যালু ইজ নোন টু মি, হাউ? কে ইজ ইকুয়াল টু 1 by rho, so this is equal to 1 by 5 into 10 to the power minus 3. এখন এই ভ্যালুগুলো যদি মোলারিটি ভ্যালু, কে এর ভ্যালু যদি তুমি বসাও, তাহলে ল্যামডা এম এর মান খুব সহজেই পেয়ে যাবে। ক্যালকুলেটিং পার্ট তোমাদের জন্য আমি হোম টাস্ক দিলাম, কিন্তু ইউনিট কি বসাবে? ইউনিট কি ছিল মোলার পরিবাহিতা? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার, এটা মোলার কন্ডাক্টিভিটি মোল ইনভার্স। এককটা এত ইম্পর্টেন্ট কেন? এককবিহীন পরিমাপ অর্থহীন। আমি যদি এখানে মোলার কন্ডাক্টিভিটি শুধু ভ্যালুটা বসাই, একক যদি আমি না ইম্পোজ করি, তাহলে মিনিংলেস ক্যালকুলেশন হবে। তোমরা ভালোভাবে ইউনিট গুলো প্রপার ওয়েতে ইউজ করবে। আর ক্যালকুলেশনটা আমি আজকে তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে রাখলাম। এবারে আরেকটি সমস্যার সমাধান করি। এই সমস্যাতে দেখো তো কি কি দেওয়া আছে। অ্যাসিডটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এমন একটি অ্যাসিড যার তুল্যাঙ্ক ভার এবং আণবিক ওজন এক নয়, কারণ সালফিউরিক অ্যাসিডের ক্ষারকীয়তা 2, তার তুল্যাঙ্ক ভার 49, মলিকুলার ওয়েট 98। তাহলে এই দ্রবণের কাজ যখন আমরা করব, আমাদের বের করতে হচ্ছে কি? আপেক্ষিক পরিবাহিতা। না, আপেক্ষিক পরিবাহিতার ভ্যালু দেওয়া, বের করতে হবে তুল্যাঙ্ক পরিবাহিতা। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, তুমি কি লিখবে? 1000 into k by what? m। এখানে k এর ভ্যালু দেওয়া আছে কি? আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতার মান দেওয়া আছে। তাহলে এখানে বসিয়ে দাও 1000 into k এর ভ্যালু 26 into 10 to the power minus 2। আর নরমালিটির ক্ষেত্রে যেহেতু এটা 1 মোলার, তাহলে নরমালিটি হয়ে যাবে এটা 2 নরমাল। সো দিস ইজ বাই 2। ইউনিট কি দেবে? ইউনিট হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার, আর কি হবে? গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা কি দেবে ইউনিট? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এখানেও ক্যালকুলেশন পার্টটা আমি তোমাদের জন্য হোম টাস্ক রাখলাম, সিম্পল ক্যালকুলেশন করতে পারো। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে কি কি বেরিয়ে আসলো? আমরা আপেক্ষিক পরিবাহিতা জানলাম, আমরা মোলার পরিবাহিতা জানলাম, আমরা জানলাম তুল্যাঙ্ক পরিবাহিতা, এদের সম্পর্ক এবং এদের এককগুলো জেনে নিয়ে যেগুলো গাণিতিক সমস্যার সমাধান আমরা করলাম। এবার দ্রবণের পরিবাহিতা কিসের উপর নির্ভর করে? আধানের উপর নির্ভর করে, সেগুলো আমরা জেনেছি। আমরা জানি লঘুতার সঙ্গে দ্রবণের পরিবাহিতা কিভাবে ডিপেন্ড করে। তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা দুটো নেচারই তো পাচ্ছে। এখন আমরা মোলার পরিবাহিতার ক্ষেত্রে যদি দেখি যে সে কিভাবে লঘুতার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, আমরা দেখি ল্যামডা এন ইজ ইকুয়াল টু কে ইন্টু 1000 বাই এম। এখন যখন আমি দ্রাবক যোগ করে দ্রবণকে লঘু করছি, তখন কে এর মান হ্রাস পাচ্ছে, যেহেতু একক আয়তনে আয়নের সংখ্যা কমে যায়। এম এর ভ্যালু লঘু করার সঙ্গে সঙ্গে এম এর ভ্যালু কি হবে? হ্রাস পাবে, কিন্তু 1 বাই এম এর মান তো বৃদ্ধি পাবে। এবং দেখা গেছে কে এর মান যত না হ্রাস পায়, 1 বাই এম এর বৃদ্ধি তার চেয়ে অনেক বেশি প্রিডোমিনেট করে, যার জন্য আলটিমেটলি কি হয়? মোলার পরিবাহিতা লঘিতার সঙ্গে বৃদ্ধি পায়। তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে একই ঘটনা, কে ইন্টু 1000 বাই এম। এখানে কি হবে? কে এর মান লঘুতার সঙ্গে হ্রাস পাবে, এন এর মান হ্রাস পাবে, কিন্তু 1 বাই এন এর মান বৃদ্ধি পাবে। এই যে রেজাল্ট এফেক্ট কি হয়ে যাবে? মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা দুটোই তোমার বৃদ্ধি পাবে। এবারে আসি স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এবং উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেন এই বৃদ্ধি হয় মোলার পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এখন মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এই দুটোই দেখলাম লঘুতার সঙ্গে এদের ভ্যালু কি হয়? বৃদ্ধি পায়। এখন স্ট্রং ইলেকট্রোলাইট কাদেরকে বলি? যে সমস্ত ইলেকট্রোলাইট জলীয় দ্রবণে
বেশিরভাগ অংশ বিয়োজিত হয়ে যায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি স্ট্রং ইলেকট্রোলাইট, কিংবা পটাশিয়াম ক্লোরাইড একটি স্ট্রং ইলেকট্রোলাইট। কারণ কি, এদের বিয়োজন K প্লাস প্লাস Cl মানে বিয়োজনের মাত্রাটা অনেক বেশি। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড একটি উইক ইলেকট্রোলাইট। যদি বলো কেন? কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে অবিয়োজিত অংশ বেশি থাকে, বিয়োজিত অংশের পরিমাণ কম থাকে, আয়নের সংখ্যা কম থাকে, অবিয়োজিত অংশটা বেশি থাকে, এখানে বিয়োজিত অংশ বেশি থাকে। এই ব্যাপারটা নিয়ে একটা ইন্টারেস্টিং ইকুয়েশন দেখো আমার স্লাইডে দেওয়া আছে, ল্যামডা ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ল্যামডা 0 মাইনাস বি রুট সি। এখানে একটা নিউ টার্ম আসলো ল্যামডা 0। ল্যামডা 0 মানে অসীম লঘুতার তুল্যাঙ্ক পরিবাহিতা। অসীম লঘুতার তুল্যাঙ্ক পরিবাহিতার ব্যাপারটা কি, যখন যত লঘু হচ্ছে তার তুল্যাঙ্ক পরিবাহিতার মান বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা জায়গা তুল্যাঙ্ক পরিবাহিতা লঘুতার জন্য, পার্টিকুলার একটা লঘুতার জন্য সীমাস্থ মানে পৌঁছে যায়, লিমিটিং ভ্যালুতে পৌঁছে যায়, যে ডাইলিউশনের জন্য তুল্যাঙ্ক পরিবাহিতার মান ক্লাইম্যাক্সে পৌঁছে গেল, সর্বোচ্চ মানে পৌঁছে গেল, সেই পরিবাহিতাটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন। দেখো ইকুয়েশনে লেখা আছে বি টার্মটা একটা ধ্রুবক রাশি যেটা শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। সি এর মান গাঢ়ত্ব, আর এদিকে ল্যামডা ইকুইভ্যালেন্টের এই যে ইকুয়েশন, এখানে দেখা যাচ্ছে কি স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমি যদি গ্রাফ প্লট করি, গ্রাফটা দেখো লিনিয়ার একটা স্ট্রেট লাইন পাচ্ছি, কিন্তু যখন আমি অ্যাসিটিক অ্যাসিডের জন্য এই গ্রাফটা ড্রোন আপ করছি, সেটা দেখো সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো হয়ে গেল। তাহলে এই গ্রাফ থেকে আমি উইক ইলেকট্রোলাইটের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন বের করতে পারছি না। এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি যদি আমরা কোলরাউসের সূত্রটাকে ফলো করি। কোলরাউস কি বলেছেন? কোলরাউসের সূত্র হচ্ছে স্বাধীন আয়নের সঞ্চরণ সূত্র। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এখানে স্বাধীন কথাটা হলো কেন? যখন যত লঘু হয় আয়নগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বেড়ে যায়, তখন ইন্টারআয়নিক অ্যাট্রাকশনটা কমে যায়, এরা ফ্রিলি বোপ বেটে আসতে পারে। অর্থাৎ আয়নিক অ্যাট্রাকশনের জন্য ওদের যে রিপালসিভ মুড সেটা একেবারেই জিরোতে পৌঁছে যায়। তাই কোলরাউস কি বলেছেন? অসীম লঘুতার কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুল্যাঙ্ক পরিবাহিতার মান তার সংগঠক আয়নগুলির যোগফলের সমান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি অ্যাসিটিক অ্যাসিডের তুল্যাঙ্ক পরিবাহিতার মান নির্ণয় করতে পারি না ডিরেক্টলি, কিন্তু আমি যদি স্ট্রং ইলেকট্রোলাইট হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে হবে না, এখানে তুমি মনে করে নাও সোডিয়াম অ্যাসিটেট, এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট, সেটা তুমি এটা দিয়ে কি হবে? কোলরাউসের সূত্র দিয়ে সংগঠক আয়ন কি ল্যামডা 0 অফ CH3 COO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ Na+। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি স্ট্রং ইলেকট্রোলাইট, তার কন্ডাক্টেন্সের যোগফল হবে ডেল্টা প্লাস ল্যামডা 0 Cl মাইনাস। আবার ল্যামডা 0 সোডিয়াম ক্লোরাইড কি হবে? ল্যামডা 0 অফ Na+ প্লাস ল্যামডা 0 Cl মাইনাস। এইবার যদি আমরা এই ইকুয়েশনটা আর এটাকে অ্যাড করতে পারি এবং তার থেকে যদি ইকুয়েশন নাম্বার 3 কে মাইনাস করে দিই, তাহলে x প্লাস y মাইনাস z যদি করি, আমরা অ্যাসিটিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলিউশনে তুল্যাঙ্ক পরিবাহিতার মান নির্ণয় করতে পারবো, যেটা কোলরাউসের সূত্রের একটা গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রয়োগ। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। বেস্ট উইশেস টু অল অফ ইউ। Thank you, sir. ওয়েলকাম। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়।
রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।